যে ভাই, আসসালামু আলাইকুম। আনিস আহমেদ সাহেব বাসায় আছেন? কি নাম আপনার? আবিদ হাসান জুবায়ের। কই থেকে আসছেন? বাগেরহাট থেকে আসছি। বলবেন যে আবুল কাশেম জোয়ারদার, উনি পাঠিয়েছে। আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। বলো। আবুল কাশেম জোয়ারদার পাঠিয়েছে? জি স্যার, ওনাকে পাঠাই দিব? আচ্ছা, পাঠিয়ে দাও। আবুল কাশেম জোয়ারদার বেঁচে আছে নাকি মৃত সেটাও তো জানি না। এত বছর পর তো আবার নিজে না এসে আরেকজনকে পাঠিয়েছে। দেখা যাক কি বিষয়। জানি জানি নিচে একজন লোক আসছে, ড্রয়িং রুমে ওকে বসতে বলো, আমি আসছি। জি স্যার। আপনি বসুন। আরে বসুন। আপনি আমাকে চিনতে পারলেন না? এই আমাকে? আপনি ডাক দিতেন আর আমরা সবাই একসঙ্গে ছুটে আসতাম। আপনি বলতেন জোরসে, আর আমরাও রাজপথ কাঁপায় দিতাম। মিছিল, মিটিং, বক্তৃতা, টিয়ার সেল, দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি, গোলাগুলি, জেল সেল, কত কিছু। এরপর না আপনি কোথায় যেন হারাই গেলেন। সর্বশেষ আপনাকে দেখলাম গুলশান এভিনিউতে, রেড সিগন্যাল। একটা কালো রঙের জিপ সা করে এসে ব্রেক করল। আমিও ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সবুজ বাতি। আপনার জিপটা সা করে আবার চলে গেল। আবুল কাশেম জোয়ারদার আমার বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু ওর সাথে আর কোনো যোগাযোগ নাই। আমি জানি। আচ্ছা, ও কেমন আছে? ওর ওর ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস কেমন আছে ও? জানি না। আবুল কাশেম আপনার কে হন? কিছুই না, কিন্তু এক সময় এই আপনাদেরকেই না একদম আত্মার আত্মীয় মনে হয়। এখন বুঝি এগুলো আসলে সে সময়ের ইমোশনাল বাড়াবাড়ি, মিস্টেক। এই আন্দোলনের নামে, বিপ্লবের নামে, রাজনীতির নামে আমাদের জীবনের একদম সোনালি সময়টা না লুট হয়ে গেছে। কিন্তু আপনি তো গেটে বলেছেন যে আবুল কাশেম
জোয়ারদার আপনার আত্মীয়। মিথ্যে বলেছি। মিথ্যে না বললে আপনি দেখাই করতেন না। এর আগে 2বার সত্যি বলেছিলাম, আপনি দেখা করেননি। এর আগে আরো 2বার এসেছিলেন? আপনি আমাকে চিনতে পারেননি, দারোয়ানও আমাকে ঢুকতে দেয়নি। আচ্ছা, বিষয়টা কি যদি বলেন? আমার আসলে একটা জরুরি কাজের মধ্যে আছি, তো একটু বাইরে যেতে হবে। কোনো সমস্যা নেই, আপনি বাড়ি থেকে কাজ শেষ করে আসেন, আমি আছি। আপনি আমার কাছে কেন এসেছেন? মানে আমি আপনার জন্য কি করতে পারি বলেন? কিছুই না, অনেকদিন আসলে আপনাকে দেখি না তো, আপনাকে খুব দেখতে ইচ্ছে করলো, তাই ভাবলাম আমাকে দেখা করে আসি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তো ঠিক আছে, আপনি আজকে তো অনেক রাত হয়ে গেছে, আরেকদিন দিনের বেলায় আসেন, আপনার সাথে বেশ গল্প টল্প করা যাবে, সময় দেওয়া যাবে। হ্যাঁ, আপনি কি আমাকে চলে যেতে বলছেন? মানে এত রাত্রে আমি কোথায় যাব? এই শহরে তো আমার কোনো পরিচিত বন্ধু বান্ধব কেউ নেই। ও, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি বসো, দেখি কি করা যায়। নাও, ধরো, একটু ধরো। তুমি চাইলে আমার ড্রাইভার তোমাকে ভালো কোনো হোটেল নামিয়ে দেবে। তোমার কথা শুনে তো মনে হলো যে তুমি আমাদের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলে। ভালো ভালো ভালো। আমি তো এখন ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত। এত রাতে তোমাকে বিদায় করতে হচ্ছে, বিষয়টা আমার খারাপ লাগছে, কিন্তু কী করবো? ওই যে বললাম তোমাকে যে আমার একটা জরুরি কাজ আছে, আজকে রাতের মধ্যেই সেটা শেষ করতে হবে। আমারও আসলে এভাবে আপনাকে না জানিয়ে হুট করে এত রাতে আসাটা উচিত হয়নি। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি তো প্রচণ্ড ব্যস্ত মানুষ, রাজনীতি, ব্যবসা। আচ্ছা, আপনি মনে না করলে একটা কথা বলি। বলো বলো। ওয়াশরুমটা কোন দিকে? এই যে। থ্যাংক ইউ সো মাচ।
ড্যানি, ড্যানি, এই ওই ছেলে যে বাথরুমে ঢুকলো, এখনো তো বেরোনোর কোনো নামগন্ধ নাই। অনেক সময় হয়ে গেছে। দেখো তো কোনো সমস্যা হলো নাকি? হোয়াট ননসেন্স! হ্যাঁ, এগুলো কি? এভাবে কেউ দরজা ধাক্কা দেয়? বাসায় কি ডাকাত পড়েছে না বোম পড়েছে? আমি বলেছি। সরি, আই ওয়াজ ইন দ্য টয়লেট, রাইট? অনেকক্ষণ হয়ে গেছে, আসলে খেয়াল করতে পারিনি। গত কদিন ধরে ঘুমাতে পারিনি, তারপরে জার্নির ধকল, এরপরে আপনার চিনতে পারা না পারার দোলাচলে শরীর মনে একদম ক্লান্ত হয়ে গেল। মনে করলাম যে একটু চোখে মুখে পানির ছিটা দিই, ভালো লাগবে। কিন্তু আপনার বাথরুম এত ঝকঝকে তকতকে, আপনার বাথরুম দেখে আর লোভ সামলাতে পারলাম না। আচ্ছা, টাইলসগুলো কি দেশি না বিদেশি? মোজাইক পাথর, ইটালি থেকে আনা। আচ্ছা, ড্যানি, স্যার। তুমি যাও তো। চিত হয়ে শুয়ে পড়লাম। ভাবলাম যে 10 মিনিট থাকি, ক্লান্তি একটু দূর হবে। কিসের কি, রাজ্যের ঘুম চলে এলো। শ্রেণ, তুমি বাথরুমে ঘুমিয়ে পড়েছিলে? অবাক হচ্ছেন কেন? আন্দোলনের সময়, বিপ্লবের সময় আমরা না যেখানে সেখানে থেকেছি, ঘুমিয়েছি, খেয়েছি। সেই তুলনায় আপনার বাথরুম তো রাজপ্রাসাদ। হোয়াট ডু মিন? নাথিং, অ্যাকচুয়ালি এই বাথরুমে গড়াগড়ি করা শরীর আর এই জামা কাপড় নিয়ে আপনার সামনে দাঁড়াতে কেমন ঘেন্না লাগছে, নোংরা নোংরা লাগছে আর কি। একটা টি শার্ট বা পাজামা কিছু ম্যানেজ করে দেওয়া যায়, মানে দারোয়ান বা কাজের লোকের হলেও চলবে। ড্যানি, ছেলেটা কাজের সময় যে কোথায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখছি, তুমি বসো বসো বসো। তাহলে আমি গোসলটাও করে ফেলবো আর কি। আরে বাবা, এ তো দেখি পুরো শোরুমের স্যাম্পল নিয়ে চলে আসছেন। কেন, এসব আপনার পছন্দ হয় না? পছন্দ না হলে বলেন, আরও নিয়ে আসি। আমি এখানে স্যাম্পল নিতে আসি না রে ভাই। এই যে এগুলা ধুয়ে শুকাতে কত সময় লাগবে? খুব বেশি সময় লাগবে না, মেশিনের ভিতর দিয়ে ঠিকঠাক করে নিয়ে আসতেছি, আপনি কোনো চিন্তাই করেন না। ভেরি গুড। চলবে। যে করেই হোক শিপমেন্ট ধরতেই হবে, দরকার হলে ওভারটাইম করো। হ্যাঁ, We shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Danny? We Danny? shall Sir? overcome. এই We কোথায় shall থাকো তোমরা? overcome. কাজের সময় একজনকে খুঁজে পাওয়া যায় না। স্যার, পাশের রুমে ছিলাম, ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছিলাম।
তো আওয়াজ কিসের? স্যার, গান হচ্ছে। এত রাতের বেলায় ওকে শিগগির মানা করো। স্যার, অনেকবার না করেছি, শুনে না। We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়। এটা একটা বসত বাড়ি। Yes, I know. এটা একটা বিপ্লবীর বসত বাড়ি। এতদিন যে বিপ্লব হাটে ঘাটে ময়দানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই বিপ্লব আজকে এসে এই ড্রয়িং রুমে বসেছে। তবে গানটা বিপ্লবের জন্য গাচ্ছিলাম, ফ্রেশ হয়ে একটু চাঙ্গা লাগছিল তো, বিনোদনের জন্য গাচ্ছিলাম। আমি খুবই ডিস্টার্ব ফিল করছি। তুমি অন্য একদিন আসবে, এখন যাও। আপনি আমাকে এত রাতে না খাইয়ে বাসা থেকে বের করে দিচ্ছেন? স্ট্রেঞ্জ। অথচ আপনারা যখন আসতেন এমন একটা দিন হয়েছে যে আপনাদেরকে না খেয়ে যেতে দিয়েছি। সেই আপনি আমাকে আমার আসলে খুব খিদা লেগেছে। ড্যানি, স্যার, ওই ছেলেটার জন্য একটু খাবারের ব্যবস্থা করো তো। জি স্যার। জি জি, আমি ফোন করেছিলাম। হ্যাঁ, না তেমন কিছু না, আমি একটু ইনসিকিউর ফিল করছিলাম। মেবি এটা আমার মানসিক কারণেও হতে পারে। তারপরও স্যার, থ্যাংক ইউ। আপনার ওই টহল গাড়িটাকে বলবেন যে আমার বাড়ির আশপাশ দিয়ে যাওয়ার সময় যেন আমাকে একটা ফোন করে, আর সেরকম প্রয়োজন হলে আমি নিজেই ফোন করব। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। দিয়েছো খাবার? বাহ, চমৎকার মাথা। আচ্ছা, আপনি তো এক সময় গরু ছাগলের মাথা, মস্তক খেতে খুব পছন্দ করতেন, ভুনা করে একদম পেঁয়াজ দিয়ে। এখনো কি গরু ছাগলের মাথা, মস্তক, ব্রেন খান? খান তো নিশ্চয়ই, না হলে এত গরু ছাগল যায় কোথায়? তুমি তো বললে যে তোমার খিদে পেয়েছে, তো না খেয়ে এত কথা বলছো কেন? খাও। মাথাটা ঠান্ডা। ভাইজান, গরম করে দিই? না থাক, মাথা আর গরম করে কাজ নেই। জানি, কাপড়গুলো নিয়ে যাও তো, আর ওর ওই কি কাপড় চোপড়গুলো দাও।
এবার নিশ্চয়ই তোমার যাওয়া উচিত। আমি কি একবারও বলেছি যে আমি এখানে থাকতে এসেছি? না, কিন্তু সেই আসার পর থেকেই তুমি তো সব পুরনো কথা আলোচনা করছো, অতীত নিয়ে কথা বলছো। দেখো, অতীতে যা হয়েছে আর পরবর্তীতে পরবর্তীতে কি হয়েছে আপনি জানেন? জানবো না কেন? তোমার ওই জেল, জরিমানা, কিন্তু তার সমস্ত দায় তো আমার একার না। আর আমি এই বিষয় নিয়ে তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছি না। বক্তৃতা দিয়ে আন্দোলন শুরু করা যায়, বক্তৃতা দিয়ে আন্দোলন শেষও করা যায়, কিন্তু আদর্শে পৌঁছানো যায় না। অবশ্য আমাদের আদর্শ ফাদর্শ বলে কিছু আছে কিনা বা ছিল কিনা এটা নিয়ে আমার এখন যথেষ্ট সন্দেহ আছে। দেখো ছেলে, অতীতে কি হয়েছে, কে কি করেছে, আমি কি করেছি, কি হয়েছে, এটাকে বেশ করে থাকলে তো চলবে না। সময় তো পরিবর্তনশীল। অতীতে যেটা সত্য ছিল এখন সেটা সত্য নাও হতে পারে। এই পরিবর্তিত সময়ের কথাটা মাথায় রেখেই তো ভবিষ্যতে পরিকল্পনা করা বেটার। ইয়েস, একদম এই কারণে আপনার কাছে আসা। মানে আপনার চাইতে আর কে আছে ভালো বলেন যে আমাকে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারবে, পরামর্শ দিতে পারবে? আচ্ছা, তুমি আমার কাছে আসলে কি চাও? আপনাকে? আমার রাতে ঘুমানো খুব প্রয়োজন। আমারও খুব প্রয়োজন। ও আচ্ছা, নো প্রবলেম, আপনি ঘুমান। আপনার ঘুমের জন্য আমার ঘুমটা স্যাক্রিফাইস করে দিলাম। এরকম তো অনেক হয়েছে, তাই না? যে এই আন্দোলন ফান্দোলন, আদর্শ ফাদর্শের নামে আমাদের কত নির্ঘুম রাত গেছে। আর একটা রাত না হয় গেল সেরকম। এখন থেকে এটা আমার টেরিটরি। আপনি নিশ্চিন্তে ঘুমান, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। ঘুমান প্লিজ। তুমি আসলে মারাত্মক অসুস্থ একজন মানুষ। ডাক্তার ডাকেন, ডাক্তার এসে জানুক, শুনুক, বুঝুক, বলুক আমার কি অসুখ, প্রেসক্রিপশন দিক। আমি ভীষণ বিরক্ত হচ্ছি। তাহলে আপনার কি করতে হবে? এখান থেকে চলে যেতে হবে। অলরাইট, চলে যাচ্ছি। লেফট রাইট। আরে, আমি তো আপনার কাপড় পরে চলে যাচ্ছিলাম। কি টাইমিং দেখেন, চলে এসছে। জাস্ট কাপড়টা চেঞ্জ করব, তারপরে চলে যাব। এইটুকু সময় প্লিজ। থ্যাংক ইউ। ডাক্তার, ডাক্তার, ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? ডাক্তার, অবাক হচ্ছেন কেন? একটু আগে আপনি না বললেন যে আমি অসুস্থ? ডাক্তার ডাকেন, ডাক্তার দেখায়। আমি ভুল বলেছিলাম। ভুল?
আর কত ভুল করবেন? আপনাদের এই ভুলের মাসুল দিতে দিতে সমস্ত জীবন এখন প্রায় ধ্বংসের মুখে। বারবার তুমি কিন্তু অতীত নিয়ে কথা বলছো। কতবার বলবো তোমাকে, সেই দায় আমার একার না। আর আমি এই বিষয়ে তোমার সাথে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। দয়া করে তুমি বিদায় হও, জাস্ট গেট আউট। আমিও যেতে চাই, শুধু একবার যাবার রাস্তাটা দেখিয়ে দিন প্লিজ। যেদিকেই দেখি তো অন্ধকার, নয়তো কানাগলি। তুমি কি চাও পানির দারোয়ান ডেকে তোমাকে আমি টেনে হিচড়ে এখান থেকে বের করে দেই? হ্যাঁ, অতীতের একটা মতাদর্শগত বিশ্বাসের কারণে তোমার সাথে জীবনে আমার কিছু সময় কেটেছে, এবং সেই দায় থেকে আমি সারা রাত তোমার বিরক্তি সহ্য করেছি, কিন্তু আর না। আমিও আর সহ্য করব না। অনেক অপমান সহ্য করেছি, আর করব না। এই এই তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? তুই তুকারি করবেন না, ভদ্রভাবে কথা বলুন। এই বাচ্চা ভদ্রভাবে কথা বলবো মানে? ইউ রাস্কাল, তুই আমাকে ভদ্রতা শেখাচ্ছিস? ইউ রাস্কাল, গেট আউট ফ্রম হিয়ার। তোকে আমি এক্ষুনি দেখাচ্ছি। এই জানি, এই জানি। আপনি কিন্তু শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। উত্তেজিত হবেন না, এই বয়সে উত্তেজনা ভালো না। দেখেন, এই যে উত্তেজিত হচ্ছেন, শুধু শুধু কিছু একটা হয়ে যাবে, দায় কিন্তু আমার হবে। আপনি শুধু শুধু মরবেন, পরে শুধু শুধু মিথ্যে আমার জেল, তারপরে আপনার। এই মুহূর্তে তোকে আমি গুলি করবো। পারবেন না কমরেড, এখন আর পারবেন না। খুন করবো আমি। আমাকে খুন করলে ঝুমুর কি হবে? আপনার মেয়ে আমার স্ত্রী। ঝুমুর ডান কাঁধে লাল তিল, পেটে অ্যাপেন্ডিক্সের অপারেশনের দাগ। অপারেশনের সময় টানা 3 দিন 3 রাত আপনি মেয়ের পাশে বসেছিলেন নির্ঘুম। ঝুমু এটাও বলেছে যে তার বাবা মানে শুধুমাত্র মেয়ের কারণে মেয়ে কষ্ট পাবে বলে আর জীবনে কোনোদিন বিয়ে করেন। তখন আমার সব শেষ, থাকার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পালিয়ে বেড়াচ্ছি। হঠাৎ ক্যাম্পাসে কাকতালীয়ভাবে আমার ঝুমুর সঙ্গে দেখা। ঝুমু, আপনার মেয়ে জানার পর মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল। ঠিক যেইভাবে আপনারা আমাদেরকে স্বপ্ন দেখাতেন, আপনাদের দেখানো স্বপ্নে যেভাবে বিভোর হয়ে আমরা রাস্তায় নেমে আসতাম, ঘর বাড়ি ক্লাস সবকিছু ছেড়ে, ঠিক একইভাবে ঝুমুকে স্বপ্ন দেখানো শুরু করল। মানে ঝুমুকে পটানো শুরু করল। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। মানুষ প্রজাপতির মতো, পাখির মতো ডানা মেলতে চায়, আকাশে উঠতে চায়। আমি ঝুমুর সেই স্বপ্নের সাথে একটু রহস্য যোগ করে দিলাম। রহস্য, রোমাঞ্চে, স্বপ্নে বিভোর হয়ে রাজকুমারী হঠাৎ নিজে একদিন এসে বলল সে আমাকে বিয়ে করতে চায়। আহ, কি আনন্দ! রাজকুমারী যেহেতু নিজেই এসেছে বিয়ে করতে, তার মানে রাজ্য এবং রাজত্ব সবই আমার।
এই ভেবে আনন্দে আত্মহারা হচ্ছি। কিন্তু তখন ঝুমু এসে বলল, ঝুমু তার বাবার কাছে মানে আপনার কাছে আর কোনোদিন আসতে চায় না, আপনার সঙ্গে আর কোনোদিন দেখাও করতে চায় না। কেননা তার বাবা এই বিয়েটা মেনে নেবে না। আহ, কি স্বপ্নভঙ্গ, কি নৈরাশ্য, আহ কি দুঃখ। আমার সহ্য হলো না, তাই শুরুতে ইচ্ছে করেই যা মনে আসে তাই বলে ঝগড়া করা শুরু করলাম। ঝুমু চুপ করে তাকিয়ে থাকে। আমি সেই দৃষ্টি অস্বীকার করতে পারি না, পালাতে পারি না, তাই এবার আমি হাত তুলি। প্রথমে চড় থাপ্পড় কিল ঘুষি যা ইচ্ছে তাই। ঝুমু তাও কিছু বলে না। ঝুমু চুপ করে শুধু তাকিয়ে থাকে। এবার আর আমার সহ্য হলো না, আমি চাবুক তুলে নিলাম। জানেনই তো আমাদের জমিদারদের সাথে আমাদের প্রজার চাবুকের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। সেই চাবুক নিয়ে প্রথমে পিঠে, তারপরে সমস্ত শরীরে সপাং সপাং করে চাবুকের ঘা, চাবুকের আঘাত যেখানে লাগছে সেখানে রক্ত জমে যাচ্ছে, সেই জমাট বাঁধা রক্তের উপরে আবারও চাবুকের ঘা, সপাং সপাং সেই জায়গা থেকে রক্ত ছিটে পড়ছে। ঝুমু তাকিয়ে আছে আমার দিকে, সেই দৃষ্টি আমি অগ্রাহ্য করতে পারি না। আমার দিকে তাকিয়ে থাকে ঝুমু, আমি সেই দৃষ্টি সহ্য করতে পারি না। আমি সেখান থেকে পালাতে চাই কিন্তু পারি না। তাই আবারও সপাং সপাং করে শুধু বাড়তে থাকি চাবুকের ঘা, সপাং সপাং করে। Stop it. আমি আমার সমস্ত স্থাবর সম্পত্তি ঝুমুরের নামে উইল করে দেব, কারণ ওই আমার একমাত্র উত্তরাধিকার। আপনি মরবেন কবে? আমাকে এখন খুব অমানুষ মনে হচ্ছে। Yes. পানি খাবো, পানি। বিয়ের প্রথম রাত্রে ঝুমু বলল যে দেখো কালকে বাবা ঠিকই চলে আসবে। এই কালকে যে আর কোনোদিন আসবে না এটা ঝুমু জানতো না। পরের রাত্রে আবারও বলল যে বাবা আমাকে ছাড়া থাকতেই পারে না, দেখো বাবা হুট করে চলে আসবে, এসে বলবে মামুনি কেমন আছিস। বাবা তো আমার কাছে শুধু বাবা না, বাবা আমার কাছে বাবা মা সব। প্রত্যেক রাত্রে ঝুমু বারবার আপনার কথা বলতো, আর আমার কাছে ওর কাছে সবার কাছে ছোট হয়ে যেত। এটা আমার সহ্য হতো না। সান্ত্বনা দিতাম,
ছোটবেলায় আমি কবুতর পালতাম অনেক। কবুতরের ডানার নিচে খুব ছোট ছোট মসৃণ কোমল পালক থাকে। ঝুমু আমার কাছে ঠিক সেই রকম একটা আশ্রয়। ঝুমুকে অত্যাচারের যে গল্প বলেছি, বানিয়ে বলেছি, মিথ্যে বলেছি। ওর গায়ে হাত দিয়ে এত দূরের কথা, আমি ঝুমুর সঙ্গে কোনোদিন উচ্চ স্বরে কথাও বলিনি। আমি ঝুমুকে প্রচন্ড ভালোবাসি। আর কেউ না জানুক, আমি তো জানি যে অহংকার আর আভিজাত্যে মোড়া যে ঝুমু, সে হয়তো আপনার মেয়ে, কিন্তু এর বাইরের ঝুমু আপনার কেউ না। এই কথাটাই ঝুমু বুঝতেই চায় না। কোথায় আছে? হাসপাতালে। হাসপাতালে? কেন? ঝুমুর অপারেশন। কিসের অপারেশন? ঝুমু মা হতে যাচ্ছে। বলো কি? গত কদিন ধরে শুধু আপনার কথাই বলছে। বাবাকে না পাওয়ার যে কষ্ট ঝুমুর ভেতরে জমা হয়েছে, সেটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। আমি যে আপনার কাছে এসেছি এটা ঝুমু জানে না। আমি চাইও না যে ঝুমু জানুক যে আমি ওর বাবাকে কনভিন্স করতে এসেছি। আপনি প্লিজ একবার দেখা করবেন ওর সঙ্গে, বা একটা ফোন কল। আমি ঝুমুর নাম্বার দিই আপনাকে। আমি একটা চাকরি করি ছোটোখাটো। আমার গৃহিণী, বাবা স্কুলের শিক্ষক, ছোট বোন তার হাজব্যান্ডকে নিয়ে ফিনল্যান্ডে থাকে। আমরা খুব ভালো আছি, বিশ্বাস করুন। আমাদের কোনো লোভ নেই, আমরা সুখে আছি। শুধু আপনি একবার ওর সঙ্গে কথা বলবেন প্লিজ। সারাটা রাত তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। আরে আপনি তার শাস্তি আমাকে যা ইচ্ছে দিন, তার বিনিময় হলো ঝুমুর সঙ্গে একবার কথা বলবেন প্লিজ। একবার কেন? আমি আমার মেয়ের সাথে যতবার খুশি ততবার কথা বলবো। নাও চলো। কোথায়? আমি তোমাদের সবাইকে এখানে নিয়ে আসবো, চলো। ঝুমুর তো এখন মুভ করার মতো অবস্থা নেই। ও আচ্ছা। এই ড্যানি, ড্যানি, ওই ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে। আমরা এখনই বাগেরহাট যাব, তুমিও যাবে সাথে। চলো।